নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ অনেক দিন পরে আবার ফিরে যাব পরশুরামের কাছে। পরশুরামের বেশিরভাগ গল্পের মতোই এটিও একটি হাসির গল্প এবং তারই সঙ্গে রয়েছে সমাজ চেতনা এবং ব্যঙ্গ। বাঙালি আড্ডায় বসে রাজা উজির মারে এবং পৃথিবীর সব সমস্যার সমাধান করে, তা আমরা সবাই জানি। এই গল্পে পার্কে বেড়াতে বেড়াতে কয়েকজন সমাজ ব্যবস্থার সমস্ত সমস্যা সমাধানের যেসব উপায় ব্যক্ত করেন, তাতে তাঁদেরও পরিচয় প্রকাশ পায়, সমাজেরও পরিচয় প্রকাশ পায়। আজকে এই গল্পটি পড়তে গিয়ে তা প্রায় 100 বছর আগে লেখা বলে মনে হয় না, মনে হয় আজকেরই কোনো কথোপকথন শুনছি। আরম্ভ করছি আজকের পাঠ, পরশুরামের গল্প, শোনা কথা। আমাদের পাড়ায় একটি ছোট পার্ক আছে। চারধারে একবার ঘুরে আসতে 5 মিনিট লাগে। সকালবেলায় অনেকগুলি বুড়ো ও আধবুড়ো লোক সেখানে চক্কর দেন। এদের ভিন্ন ভিন্ন দল, এক এক দলে 3-4 জন থাকেন। প্রত্যেক দলের আলাপের বিষয়ও আলাদা, যেমন রাজনীতি, ধর্মতত্ত্ব, অমুক সাধু বাবার মহিমা, শেয়ার বাজারের দুরবস্থা, আজকালকার ছেলে মেয়ে ইত্যাদি। আশ্বিন মাস। একটি দলের কিছু পিছনে বেড়াচ্ছি, এমন সময় হঠাৎ বৃষ্টি এলো। পার্কে টালি দিয়ে ছাওয়া একটি ছোট আশ্রয় আছে, দলের 4 জন তাতে ঢুকে পড়লেন। পূর্বে সেখানে 2টো বেঞ্চ ছিল, এখন একটা আছে, আর একটা চুরি গেছে। আমি ইতস্তত করছি দেখে একজন বললেন, ভিতরে আসুন না, ভিজছেন কেন? বেঞ্চে 5 জন কুলিয়ে যাবে, এখন একটু না হয় ঘেঁষাঘেঁষি হবে। বাংলায় থ্যাংক ইউ মানায় না, আমি কৃতজ্ঞতাসূচক দন্ত বিকাশ করে বেঞ্চের একধারে বসে পড়লুম। অনেক দিন থেকে এদের দেখে আসছি, কিন্তু কাকেও চিনি না। অগত্যা কাল্পনিক পরিচয় দিয়ে এদের বিচিত্র আলাপ বিবৃত করছি। প্রথম ভদ্রলোকটি, যিনি আমাকে ডেকে নিলেন, শ্যামবর্ণ, রোগা, মাথায় টাক, গোঁফ কামানো, বয়স 50-এর কাছাকাছি, চোখে পুরু কাচের চশমা, হাতে খবরের কাগজ। একে দেখলেই মনে হয় মাস্টার মশাই। দ্বিতীয় ভদ্রলোকটিকে বহুকাল থেকে আমাদের পাড়ায় দেখে আসছি। এর বয়স এখন প্রায় 65, ফর্সা রং, স্থূলকায়, একটু বেশি বেঁটে। 15 বৎসর আগে এর কালো গোঁফ দেখেছি, তারপর পাকতে আরম্ভ করতেই বার্ধক্যের লক্ষণ ঢাকবার জন্য কামিয়ে ফেলেন। সম্প্রতি এর চুল প্রায় সাদা হয়ে গেছে, কিন্তু চামড়া খুব উর্বর, টাক পড়েনি। এই সুযোগে ইনি এখন আবক্ষ দাড়ি গোঁফ এবং আকণ্ঠ বাবরি চুল উৎপাদন করেছেন, তাতে চেহারাটি বেশ ঋষি ঋষি দেখাচ্ছে। বোধহয় ইনি যোগশাস্ত্র, থিওজফি, ফলিত জ্যোতিষ, ইলেকট্রো হোমিওপ্যাথি প্রভৃতি গূঢ় তত্ত্বের চর্চা করেন। একে ভরদ্বাজবাবু বলবো। তৃতীয় ভদ্রলোকটি দোহারা, উজ্জ্বল শ্যামবর্ণ, বয়স প্রায় 60, কাঁচা পাকা কাইজারি গোঁফ, চেহারা সম্ভ্রান্ত রকমের, পরনে ইজেরও হাত কাটা কামিজ, মুখে একটি বড় চুরুট, সর্বদাই ভ্রু একটু কুঁচকে আছেন, যেন কিছুই পছন্দ হচ্ছে না। ইনি নিশ্চয় একজন উঁচু দরের রাজকর্মচারী ছিলেন। একে বাবু বললে হয়তো ছোট করা হবে, অতএব চৌধুরী সাহেব বলবো। চতুর্থ লোকটির বয়স আন্দাজ 45, লম্বা মজবুত গড়ন, কালো রং, গায়ে আধময়লা খাদি পাঞ্জাবি। গোঁফটি হিটলারি ধরনের ছাঁটা হলেও দেখতে ভালো মানুষ। সবিনয়ে ঘাড় বেঁকিয়ে খুব মনোযোগ দিয়ে সঙ্গীদের কথা শোনেন, মাঝে মাঝে আনাড়ির মতন মন্তব্য করেন। ইনি কেরানি কি গানের মাস্টার কি ভোটের দালাল তা বোঝা যায় না। একে ভজহরি বাবু বলবো। জিভ দিয়ে একটা নৈরাশ্যের শব্দ করে ভজহরিবাবু বললেন, দিন দিন কি হচ্ছে বলুন তো? যা রোজগার করি তাতে খেতেই কুলোয় না, ট্রামে বাসে দাঁড়াবার জায়গা নেই, আবার নতুন উপদ্রব জুটেছে বোমা। বড় ছেলেটা বিগড়ে যাচ্ছে, ধমকাবার জো নেই, তার বন্ধুদের লেলিয়ে দিয়ে কোন দিন আমাকেই ঘায়াল করবে। মাস্টারমশাই বললেন,
800 বৎসর দাসত্বের পরে দেশ স্বাধীন হয়েছে। এখন অনেকে একটু বেচাল আর অসামাল হবেই। অবাধ্যতা, বোমা, চুরি, ডাকাতি, কালোবাজার, ঘুষ সবই কিছুকাল সইতে হবে, অবশ্য প্রতিকারের চেষ্টাও করতে হবে। এই সমস্তই স্বাধীনতা যুগের অবশ্যম্ভাবী পরিণাম। অন্য দেশেও এমন হয়েছে। চৌধুরী সাহেব ধমকের সুরে বললেন, তা বলে বেপরোয়া যাকে তাকে বোমা মারবে? মাস্টার, এই সমস্তই আমাদের কর্মফল। ভরদ্বাজবাবু তর্জনী নেড়ে বললেন, যা বলেছ দাদা, সবই প্রারব্ধ, পূর্বজন্মের পাপের ফল। মাস্টার, আগে না, ইহজন্মেরই কর্মফল। আমাদের ব্যক্তিগত কর্মের নয়, জাতিগত কর্মের। অত্যাচারী ইংরেজ আর তাদের এদেশি তাঁবেদারদের মারবার জন্য স্বদেশী যুগের বিপ্লবীরা বোমা ছুড়ত। আমরা তখন আনন্দে রোমাঞ্চিত হয়ে বৈঠকখানায় বসে তাদের প্রশংসা করতাম। এখন আর ইংরেজের ভয় নেই। প্রকাশ্যে বলছি, মিউটিনিই প্রথম স্বাধীনতা যুদ্ধ। ক্ষুদিরামই আদি শহীদ। সেই দেখিয়ে দিলে দেব আরাধনে ভারতে উদ্ধার হবে না, হবে না, খোলো তরবার। ভরদ্বাজ, এই মতিগতির জন্যেই দেশ উৎসন্নে যাচ্ছে। ক্ষুদিরাম আমাদের ধর্মবুদ্ধি নষ্ট করেছে, ছেলেদের খুন করতে শিখিয়েছে। ভজহরি, বলেন কি মশায়? এই সেদিন মহাসমারোহে তাঁর মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল। দেশের বড় বড় লোক উপস্থিত হয়ে সেই মহাপ্রাণ বালকের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন। মাস্টার, গান্ধীজি বেঁচে থাকলে এতে খুশি হতেন না। জওহরলালও যেতে চাননি। পূর্বে তিনি একথাও বলেছিলেন যে নেতাজি ভারত আক্রমণ করলে তিনি তাঁর বিরুদ্ধে লড়বেন। স্বদেশের মুক্তিকামী হলেই সকলের আদর্শ আর কর্তব্য বুদ্ধি সমান হয় না। চৌধুরী, ক্ষুদিরাম তো ইংরেজকে মেরেছিল, কিন্তু এখন যে আমাদেরই গায়ে বোমা ফেলছে, একেও কর্তব্য বুদ্ধি বলতে চান নাকি? ভজহরি, মাস্টার মশাই, আপনি কি ক্ষুদিরামের কাজ গর্হিত মনে করেন? মাস্টার, আমি অতি সামান্য লোক, ধর্মাধর্ম বিচার আমার সাধ্য নয়। কর্মের ফল যা দেখতে পাই তাই বলতে পারি। ক্ষুদিরাম যখন বোমা ফেলেছিল তখন বড় বড় মডারেটরা ধিক্কার দিয়ে ঘোষণা করেছিলেন যে এই ভয়ঙ্কর পন্থায় তাদের আস্থা নেই। ক্ষুদিরামের দল নিজের স্বার্থ দেখেনি, প্রাণের মায়া করেনি, ধর্মাধর্ম ভাবেনি, বিনা দ্বিধায় সরকারের সঙ্গে লড়েছিল। তারা শুধু ইংরেজকে বোমা মারেনি, মডারেট বুদ্ধিতেও ফাট ধরিয়েছিল। অনেক মডারেট আড়ালে বলতেন বাহবাচকরা। চৌধুরী সাহেব অধীর হয়ে বললেন, আপনি কেবল অবান্তর কথা বলছেন। আদালতে এরকম বললে জজের ধমক খেতে হয়। প্রশ্ন হচ্ছে এই, ইংরেজ চলে গেছে, দেশ নেতাদের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, এখন আবার বোমা কেন? মাস্টারমশাই সবিনয়ে বললেন, আদালতে কখনো যাইনি স্যার। আপনার প্রশ্নের উত্তর এক কথায় দিতে পারি এমন বুদ্ধি আমার নেই। যা মনে আসছে ক্রমে ক্রমে বলে যাচ্ছি, দয়া করে শুনুন। যদি তাড়া দেন তবে সব গুলিয়ে ফেলব। চৌধুরী, বেশ বেশ, বলে যান। মাস্টার, স্বদেশী যুগের সন্ত্রাসকদের একমাত্র উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানো। বিদেশি শাসকরা চলে যাবার পর কি করতে হবে তা তারা ভাবেনি। উদ্দেশ্য সিদ্ধির জন্য যে কোনো উপায় মানুষ মারা তারা পাপ মনে করত না। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে ধর্মযুদ্ধের উপদেশ দিয়েছিলেন, কিন্তু মহাভারতে অন্যত্র আড়াল থেকে বোমা মারতেও বলেছেন। ভরদ্বাজ, কোথায় আবার বললেন? যত সব বাজে কথা। মাস্টার, দ্রোণবধের জন্য মিথ্যা বলা এবং দুর্যোধনের কোমরের নিচে গদাঘাত বোমারই সামিল। সাধারণ ধর্ম আর আপদ ধর্ম এক নয়। আপৎকালে অনেকেই অল্পাধিক অধর্মাচরণ করে থাকেন। সন্ত্রাসকরা তাই করেছিল। পরে মহাত্মা গান্ধী যখন যুদ্ধের নূতন উপায় আবিষ্কার করলেন এবং তাতে সিদ্ধিলাভের সম্ভাবনাও দেখা গেল, তখন সন্ত্রাসকরা নিরস্ত হলো। কিন্তু তারা হিংস্রতার জমি তৈরি করে গেল। বহু লোকের ধারণা হলো যে রাজনৈতিক উদ্দেশ্যে হিংস্র কর্মে দোষ হয় না, বরং তাতে বাহাদুরিও আছে। 47 সালে দাঙ্গায় অনেক শান্ত শিষ্ট হিন্দু সন্তান অসংকোচে খুন করতে শিখল। তারপর মহাত্মাজিও নিহত হলেন। অনেক গণ্যমান্য লোক চুপি চুপি বললেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এখন দেশ স্বাধীন হয়েছে, মুক্তিকামীদের আদি উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, কিন্তু অন্য উদ্দেশ্য দেখা দিয়েছে এবং তার জন্য হিংস্র অহিংস্র নানা পন্থার উদ্ভব হয়েছে। চৌধুরী, এখন একমাত্র উদ্দেশ্য শান্তি ও শৃঙ্খলা, তার পন্থা একই, জবরদস্ত গভর্নমেন্ট। মাস্টার, আগে না, নানা লোকের নানা উদ্দেশ্য। কেউ চান রামরাজ্য, কেউ চান সমাজতন্ত্র, কেউ কিষাণ মজদুরের রাজা হতে চান, কেউ চান সমভোগতন্ত্র বা কমিউনিজম। এরা কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে ঠিক কী চান। এদের পন্থাও সমান নয়। কেউ আস্তে আস্তে অগ্রসর হতে চান, কেউ তাড়াতাড়ি। কেউ মনে করেন বা মুখে বলেন যে যথাসম্ভব সত্য ও অহিংসাই শ্রেষ্ঠ উপায়,
কেউ মনে করেন শঠে ষাটঠং না হলে চলবে না, কেউ মনে করেন হিংস্র উপায়েই চটপট কার্যসিদ্ধি হবে। দেখতেই পাচ্ছেন আজকাল কতগুলি দল হয়েছে, কংগ্রেস, তার মধ্যেও দলাদলি, সমাজতন্ত্রী, হিন্দু মহাসভা, কমিউনিস্ট, আরও কত কি। এদের মধ্যে ভালো মন্দ, হিংস্র অহিংস্র সব রকম লোক আছে। ভজহরি: কংগ্রেসে হিংস্র লোক নেই। মাস্টার: তা বলতে পারি না। দলের নীতি বা ক্রিড যাই হোক, সকলেই তা অন্তরের সঙ্গে মানে না। সব দলেই এমন লোক আছে যাদের নীতি মারি ওরি পারি যে কৌশলে। আগস্ট বিপ্লবে অনেক কংগ্রেসই হিংস্র কাজ করেছিল। এখনও কংগ্রেসের মধ্যে এমন লোক আছে যারা প্রতিপক্ষকে যে কোনো উপায়ে জব্দ করতে প্রস্তুত। ভজহরি: কিন্তু কংগ্রেসের উপর মহাত্মার প্রভাব এখনও রয়েছে। তারা যতই অন্যায় করুক কমিউনিস্টদের মতো বোমা ছোড়ে না। মাস্টার: হিংস্র কমিউনিস্টদের তুলনায় হিংস্র কংগ্রেসই অনেক কম আছে, তা মানি। কিন্তু সব কংগ্রেসই মনে প্রাণে অহিংস নয়, সব কমিউনিস্টও হিংস্র নয়। বিলাতে লাস্কি, হালডেন, বার্নাল প্রভৃতি মনীষীরা কমিউনিস্ট, কিন্তু তারা অসৎ বা হিংস্র প্রকৃতির লোক নন। রাশিয়ার অন্ধভক্তও নন। এদেশেও যোশী প্রমুখ কয়েকজন বিখ্যাত কমিউনিস্ট নেতা হিংসার বিরোধী বলে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। চৌধুরী: মাস্টার মশাই, আপনার মতলবটা কি খোলসা করে বলুন তো। বোধ হচ্ছে আপনি কমিউনিস্ট দলের ভক্ত। মাস্টার: কোনো দলেরই ভক্ত নই, মানুষকেই ভক্তি করি। কোনো মানুষের সব কাজেরও সমর্থন করি না। দলের লেভেল দেখে বিচার করব কেন? মানুষ কেমন তাই দেখব। কমিউনিস্টদের কথাই ধরুন। অনেক লোক আছে যারা মার্কস প্রভৃতির মতে অল্পাধিক বিশ্বাস করে, সেই জন্য নিজেদের কমিউনিস্ট বলে। এদের সঙ্গে সমাজতন্ত্রীদের বেশি প্রভেদ নেই। আবার অনেক কমিউনিস্ট গুপ্ত সমিতির সদস্য। তারা স্বদেশী যুগের সন্ত্রাসকদের মতন লুকিয়ে কাজ করে এবং দলের নেতাদের আদেশে চলে। এদের অনেকে রাশিয়ার তাঁবেদার বা অন্ধভক্ত। যেমন কংগ্রেসের মধ্যে তেমন কমিউনিস্ট দলের মধ্যেও স্বার্থ সর্বস্ব লোক আছে। অনেক কংগ্রেসই যেমন মন্ত্রিত্বকেই পরম কাম্য মনে করে, সেই রকম অনেক কমিউনিস্ট আশা করে যে ডিকটেটরি রাষ্ট্র স্থাপিত হলে সে একটা কেষ্টবিষ্টুর পদ পাবে। আবার অনেকে, বিশেষত ছেলেমেয়ে, শখের জন্যই কমিউনিস্ট নাম নেয়। এরা কিছুই বোঝে না, শুধু কতকগুলি মুখস্থ বুলি আওড়ায়। আবার একদল বিশেষ কিছু না বুঝলেও তাদের নেতাদের আদেশে নানা রকম হিংস্র কর্ম করে এবং ভাবে যে দেশের মঙ্গলের জন্যই করছি। এমন দুর্বৃত্তও আছে যাদের কোনো রাজনীতিক মত নেই, কিন্তু সুবিধা পেলেই শুধু নষ্টামির জন্য ট্রামবাস পোড়ায়, বোমাও ফেলে। ভর্তৃহরি বলছেন, তে বৈ মানুষ রাক্ষসাং পরহিতং স্বার্থায় নিঘ্নান্তি ये তু জ্ঞান্তি নিরর্থকং পরহিতং তে কে না জানিমহে। যারা স্বার্থের জন্য পরের ইষ্টনাশ করে তারা নররাক্ষস, কিন্তু যারা অনর্থক পরের অহিত করে তারা কি তা জানি না। ভরদ্বাজ: মাস্টার, তোমার কথায় এই বুঝলুম যে অনেক লোক দেশের ভালো করছি ভেবেই হিংস্র কর্ম করে, যেমন স্বদেশী যুগের সন্ত্রাসকরা করত। অনেকে হুজুগ বা বজ্জাতির জন্য করে, অনেকে স্বার্থসিদ্ধির জন্যই করে। কিন্তু দেশের জনসাধারণ হিংস্রতার বিরোধী। তারা রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, শুধু চায় অন্ন, বস্ত্র, স্বাচ্ছন্দ্য, শান্তি আর সুশাসন। তোমাদের পলিটিক্সে তা হবে না। এই ধর্মক্ষেত্র ভারতবর্ষে প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, সমভোগতন্ত্র সমস্তই অচল ও অনাবশ্যক। দিল্লিতে যে ভারত শাসনতন্ত্র রচিত হয়েছে তাতে কিছুই হবে না। মাস্টার: কিরকম শাসনতন্ত্র চান আপনিই বলুন। ভরদ্বাজ: ধর্মরাজ্য চাই। প্রথমেই রাজার আশ্রয় নিতে হবে। প্রত্যেক প্রদেশে একজন উচ্চবংশীয় ক্ষত্রিয় রাজা থাকবেন। তাঁদের সকলের ওপরে একজন সার্বভৌম রাজচক্রবর্তী সম্রাট থাকবেন। প্রদেশে ও কেন্দ্রে কেবল বিদ্বান সদ্ব্রাহ্মণরা মন্ত্রী হবেন। তাঁরাই আইন করবেন, রাজ্য চালাবেন। প্রজাদের কোনো সভা থাকবে না। রামশ্যাম যদুর খেয়াল অনুসারে রাজ্য চলতে পারে না, তাতে কেবল ঝগড়া হবে। রাজারা সনাতন বর্ণাশ্রম ধর্মের প্রতিষ্ঠা করবেন। মাঝে মাঝে যজ্ঞ করে প্রজাদের ধর্মকর্মে উৎসাহ দেবেন। মন্দিরে মন্দিরে দেবতার পূজা হবে। শঙ্খ ঘণ্টা বাজবে, ধূপের ধূম উঠবে। রাষ্ট্রের লাঞ্ছন হবে গরু, বাঘ সিংহী চলবে না। জাতীয় সঙ্গীত হবে মোহাম্মদকর। ফাঁসি উঠে যাবে, পাপীদের শুলে দেওয়া হবে। অনাচারী নাস্তিক আর বিধর্মীরা রাজকার্য করবে না, তারা নগরের বাইরে বাস করবে। মাস্টার:
চমৎকার, যেন সত্যযুগের স্বপ্ন। আপনার এই ধর্মরাজ্যের সঙ্গে হিটলার মুসোলিনির রাষ্ট্রের কিছু কিছু মিল আছে। শরীয়তি রাজ্য এবং গোঁড়া রোমান ক্যাথলিকদের আদর্শ খ্রিস্টীয় রাজ্যও অনেকটা এই রকম। কিন্তু পৃথিবীতে বহু কোটি সনাতনী থাকলেও আপনার আদর্শ ধর্মরাজ্য বা শরীয়তি খিলাফতি রাজ্য বা হোলি রোমান এম্পায়ার আর হবার নয়। ভরদ্বাজ: আচ্ছা বাপু, তুমিই বলো, কোন উপায়ে দেশে শান্তি আর সুশাসনের প্রতিষ্ঠা হবে? মাস্টার: এমন উপায় জানি না যাতে রাতারাতি আমাদের দুঃখ ঘুচবে। মুষ্টিমেয় বিপ্লবী আর গুন্ডা ছাড়া দেশের সকলে শান্তি আর শৃঙ্খলা চায়, তা ঠিক, কিন্তু এই মুষ্টিমেয় লোক উদ্যোগী বেপরোয়া, জনসাধারণ অলস নিরুদ্যম কাপুরুষ। একটা 10 বছরের ছেলে ট্রামে উঠে যদি বলে নেমে যান, আপনারা গাড়ি পোড়ানো হবে, অমনি ভেড়ার পালের মতো যাত্রীরা সুরসুর করে নেমে যাবে। অত প্রাণের মায়া করলে প্রাণ রক্ষা হয় না। জড়পিণ্ড হয়ে শান্তি আর সুশাসন চাইলে তা মেলে না। শুধু সরকারের উপর নির্ভর করলেও মেলে না, চেষ্টা করে অর্জন করতে হয়। বিপ্লবীদের যেমন দল আছে, শান্তিকামী লোকেও যদি সেই রকম আত্মরক্ষা আর দুষ্ট দমনের জন্য দল তৈরি করে, তবেই দেশে শান্তি আসবে। তা না হলে মুষ্টিমেয় লোকেরই আধিপত্য হবে। ভরদ্বাজ: কেন, পুলিশ আর মিলিটারি কি করতে আছে? মাস্টার: জনসাধারণ যদি সাহায্য না করে তবে তারাও হাল ছেড়ে দেবে। চৌধুরী সাহেব প্রবল বেগে মাথা নেড়ে বললেন, হবে না, হবে না, আপনারা যেসব উপায় বলছেন তাতে কিছুই হবে না। আপনাদের এই স্বাধীন রাষ্ট্রে গোড়া থেকেই ঘুণ ধরেছে। গাছে না উঠতেই এক কাঁদি। কেন রে বাপু, জমিদার উচ্ছেদ করবার কি দরকার ছিল? তারাই তো দেশের স্তম্ভস্বরূপ, চিরকাল গভর্নমেন্টকে সাহায্য করে এসেছে। নুনের শুল্ক আর মদ বন্ধ না করলে কি চলতো না? ভাবুন দেখি, কতটা রাজস্ব খামোকা নষ্ট করা হয়েছে। কিষাণ মজদুরদের ওপর তো দরদের সীমা নেই, অথচ পেনশনভোগীদের কথা কারো মনে আসে না। তাদের কি সংসার খরচ বাড়েনি? রাজা, মহারাজ, স্যার, রায়বাহাদুর প্রভৃতি খেতাব তুলে দিয়ে কি লাভ হলো? এসব থাকলে বিনা খরচে সরকারের সহায়কদের খুশি করা যেত। রাজভক্ত প্রজাদের বঞ্চিত করা হয়েছে, অথচ মন্ত্রীরা তো দিব্যি ডিএসসি, এলএলডি খেতাব নিচ্ছেন। আরে তোদের বিদ্যা কতটুকু? দেশ নেতারা সবাই মন্ত্রী হতে চান। তারা কেবল ভাবছেন কিসে ভোট বজায় থাকবে আর প্রতিদ্বন্দ্বী ঘোষ বোস সেনদের জব্দ করা যাবে। আমি বলছি, আপনাদের এই গভর্নমেন্ট কিছুই করতে পারবে না। দেশ শাসন এদের কাজ নয়। মাস্টার: চৌধুরী সাহেব, আপনিও কমিউনিস্ট শাসন চান নাকি? চৌধুরী: টু হেল উইথ কমিউনিস্ট, কংগ্রেস, হিন্দু সভা অ্যান্ড সোশ্যালিস্ট। মাস্টার: তবে বলুন কি চান? চৌধুরী: শুনবেন? শেষকালে আমার পেনশনটি বন্ধ না হয়। কোথায় গোয়েন্দা আছে তা তো বলা যায় না। ভরদ্বাজ: চৌধুরী সাহেব, আমরা আপনার পুরনো বন্ধু, আমাদের বিশ্বাস করেন না? চৌধুরী আর চোখে আমার দিকে তাকাচ্ছেন দেখে আমি বললাম, আমি অতি নিরীহ লোক, আপনি নির্ভয়ে বলতে পারেন। চৌধুরী সাহেব কিছুক্ষণ আমার আপাদমস্তক নিরীক্ষণ করলেন, ভরসা পেয়ে বললেন, সুশাসনের একমাত্র উপায় বলছি, শুনুন। রাজেন্দ্রজি, পণ্ডিতজি আর সর্দারজি বিলেত চলে যান। সেখানে ব্রিটিশ মন্ত্রী সভায় গিয়ে গলবস্ত্র হয়ে বলুন, প্রভু, ঢের হয়েছে, আমাদের শখ মিটে গেছে, আর স্বাধীনতায় কাজ নেই, আপনারা আবার এসে দেশে শাসন করুন। 200 বৎসর এখানে রাজত্ব করেছিলেন, আরও 200 বৎসর করুন, পিতার ন্যায় আমাদের জ্ঞান শিক্ষা দিন। তারপর যদি আমাদের লায়ক মনে করেন তবে নিজের দেশে ফিরে আসবেন। মাস্টার: রোমানরা যখন ব্রিটেন থেকে চলে যাচ্ছিল তখন সেখানকার লোকেও এই রকম প্রার্থনা করেছিল, কিন্তু তাতে ফল হয়নি। বর্বর জার্মানদের আক্রমণ থেকে নিজের দেশ রক্ষার জন্যই রোমানদের চলে যেতে হয়েছিল। এদেশের কোনো নেতা ইংরেজকে ফিরে আসতে বলবেন না, বললেও ইংরেজ আর আসতে পারবে না। চৌধুরী সাহেব উরুতে চাপড় মেরে বললেন, তবে রইল আপনাদের ভারতে, দেশে আমি থাকবো না, বিলেতেই বাস করব। জিরাফের মতো গলা বাড়িয়ে ভজহরিবাবু মৃদুস্বরে বললেন, স্যার, আপনার আইভি রোডের বাড়িটা বেচেন তো বলুন, ভালো খদ্দের আমার হাতে আছে। বৃষ্টি থেমে গেছে দেখে আমি উঠে পড়লাম। ভরদ্বাজবাবু আমাকে বললেন, কই মশায়, আপনি তো কিছুই বললেন না। আমি হাত জোড় করে উত্তর দিলাম, মাফ করবেন, কানে তালা লেগে আছে, গলা ভেঙে গেছে। এখন যেতে হবে রণজিৎ ভট্টাচার্য ডাক্তারের কাছে। বসুন আপনারা, নমস্কার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথারআসর.org,
GOLPOKOTHARASOR.org।